প্রেসিডেন্ট ট্রাম্প আজকে জানিয়েছেন যে প্রেসিডেন্ট পুতিনের সাথে তার টেলিফোনে কথা হয়েছে এবং তিনি আগামী 2 সপ্তাহ, হয়তো বা 2 সপ্তাহের মধ্যে, নির্দিষ্ট কোনো তারিখ জানাননি, হাঙ্গেরির বুদাপেস্টে পুতিনের সাথে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এবং সেই সম্ভাবনা তিনি চেষ্টা করবেন সেই সাক্ষাতে যে প্রেসিডেন্ট ট্রাম্পকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ভূমিকা গ্রহণ করতে। তিনি আবারও এই কথা বলেছেন। তবে তিনি তার সাথে দেখা হয়েছে আজকে হোয়াইট হাউসে জেলেনস্কির, ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে হুমকির সাথে কথা বলেছিলেন যে যুদ্ধ বন্ধ না করলে তিনি ইউক্রেনকে টম হক মিসাইল দিয়ে সাহায্য করবেন, এটিতে ভীষণ ভীষণ ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট পুতিন, রাশিয়ার। এবং তিনি ক্ষোভের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে বলেছেন যে যদি যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইউক্রেনকে টম হক মিসাইল দিয়ে সাহায্য করে তার পরিণতি হবে ভয়াবহ। এরপরেই পরিস্থিতি কিছুটা পাল্টে যায় এবং প্রেসিডেন্ট ট্রাম্পও তার অবস্থানের কিছুটা পরিবর্তন করেন। তিনি প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে আলাপ আলোচনার সময় কখনো উল্লেখ করেনি কিংবা তাকে প্রতিশ্রুতিও দেননি যে ইউক্রেনকে টম হক মিসাইল দেওয়া হবে। তবে ধারণা করা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট পুতিনের সাথে হাঙ্গেরিতে যে সাক্ষাতের বিষয়টি নির্ধারণ করেছেন তার আগে তিনি এই ধরনের বিষয়ে আর মন্তব্য করতে চাচ্ছেন না। তিনি এখনো আশাবাদী যে প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনকে তিনি বোঝাতে সক্ষম হবেন যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা রাশিয়ার জন্য আহ ফলদায়ক। এবং এই বিষয়ে তিনি মোটামুটি স্থির সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের সাথে সাক্ষাৎ করবেন। তবে তারিখটি এখনো নির্ধারিত হয়নি এবং তবে স্থান নির্ধারিত হয়েছে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। আরেকটি, এর আগে আপনাদের অনেকেরই হয়তো মনে আছে যে মাস কয়েক আগে প্রেসিডেন্ট ট্রাম্প আরেকবার দেখা করেছিলেন প্রেসিডেন্ট পুতিনের সাথে এবং সেখানে দুইজনের মধ্যে কুশল বিনিময়ের পর, শুভেচ্ছা বিনিময়ের পর অনেক বেশ ইতিবাচক আলাপ আলোচনা হয়েছিল। কিন্তু তারপরেই সব ইউক্রেনের সাথে যুদ্ধের বন্ধ করার ব্যাপারে প্রেসিডেন্ট পুতিনের ভূমিকাটি প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক ব্যাপকভাবে সমালোচিত হয় এবং তার পরিপ্রেক্ষিতে অবশ্য থমথমে অবস্থা কিছুদিন বিরাজ করে। ইউক্রেনে ভয়াবহ আক্রমণ পরিচালনা করে রাশিয়া এবং জেলেনস্কিও ইউরোপের সাহায্য প্রার্থনা করেন। ইউরোপের রাষ্ট্রপ্রধানরা প্রেসিডেন্ট ট্রাম্পকে উপর চাপ প্রয়োগ করতে থাকেন যে তিনি যেন প্রেসিডেন্ট পুতিনকে কোনো না কোনো ভাবে রাজি করাতে সক্ষম হবে ইউক্রেন যুদ্ধটি বন্ধ করার জন্য। তবে প্রেসিডেন্ট ট্রাম্প হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে সফল হওয়ার পরই তিনি এই পুনরায় ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছেন। ভেনেজুয়েলাতে যাতে যুক্তরাষ্ট্র অঘোষিত কোনো যুদ্ধ শুরু করতে না পারে সেই জন্য ডেমোক্রেট এবং রিপাবলিকান সিনেটরদের কয়েকজন কংগ্রেসে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছেন। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে ক্ষমতাটি রয়েছে, ওয়ার পাওয়ার অ্যাক্ট রেজুলেশন যেটি রয়েছে, ওয়ার পাওয়ার, সেখানে কিছু পরিবর্তন আনতে চান। এবং তারা বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের এবং সাম্প্রতিক কর্মকাণ্ডে মনে হচ্ছে ট্রাম্প প্রশাসনের যে যুক্তরাষ্ট্র কোনো না কোনো ভাবে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে চান। এবং এই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ভূমিকা সাম্প্রতিককালে, তাতে এই কয়েকজন সিনেটরের মনে হয়েছে যে যুক্তরাষ্ট্র যে কোনো সময় পূর্ণমাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ভেনেজুয়েলার সাথে। সেই জন্য তারা প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনায় যে ওয়ার পাওয়ার্স অ্যাক্ট, যেটি প্রেসিডেন্ট যুদ্ধ ঘোষণা করতে পারেন, তবে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিয়ে। কংগ্রেসের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কোনো যুদ্ধ কোনো দেশের বিরুদ্ধে ঘোষণা করতে পারেন না। কিন্তু তার পরিপ্রেক্ষিতেও সেই সিনেটররা, রিপাবলিকান এবং ডেমোক্র্যাট সিনেটরদের কয়েকজন মিলে এই পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং যারা এই পদক্ষেপটি গ্রহণ করেছেন তাদের মধ্যে রয়েছে সিনেটর টিম কেইন, ভার্জিনিয়া থেকে নির্বাচিত, যিনি একসময় আপনাদের অনেকেরই হয়তো মনে আছে যে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন টিম কেইন হিলারি ক্লিন্টনের সাথে, খুব সম্ভবত, যদি আমি মনে করতে পারি। এরপরে তিনি রয়েছেন যে আরেকজন সিনেটর র্যান্ড পল, কেন্টাকি থেকে নির্বাচিত রিপাবলিকান দলীয় সিনেটর এবং যিনি সিনেট ফরেন রিলেশনস কমিটির একজন সদস্য। এরপরে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প যাকে সিনেটের সবচেয়ে বেশি শত্রু ভাবাপন্ন মনে করেন, সেই অ্যাডাম শিফ, ডেমোক্রেটিক পার্টি থেকে, ক্যালিফোর্নিয়া ডেমোক্রেটিক সিনেটর, ডেমোক্রেটিক পার্টিতে নির্বাচিত সিনেটর। তারা হচ্ছেন এই এই প্রস্তাবের কো স্পন্সর। এবং এই পরিপ্রেক্ষিতে অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প গত বুধবার
এই ভেনেজুয়েলার বিষয়ে মন্তব্য করতে গিয়ে জানিয়েছিলেন যে তিনি সিআইএ, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স অথরিটি যারা আছে, সিআইএ কে দায়িত্ব প্রদান করেছেন, সিআইএ কে ক্ষমতা প্রদান করেছেন যে ভেনেজুয়েলার অভ্যন্তরে গিয়ে সেই ভেনেজুয়েলার সরকারের বিরুদ্ধে অপারেশন অর্থাৎ কার্যক্রম শুরু করতে ভেনেজুয়েলার অভ্যন্তরে গিয়ে। এবং তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো ল্যান্ড অপারেশন অর্থাৎ মাঠে যুদ্ধ করার ব্যাপারে বেশি আগ্রহী। অর্থাৎ সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, নৌবাহিনীর অবস্থান ভেনেজুয়েলার উপকূলে প্রয়োজন হবে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের সেই ল্যান্ড অপারেশনে আগ্রহটা বেশি, তা সত্ত্বেও প্রাথমিকভাবে তিনি সিআইএ কে অনুমতি দিয়েছেন ভেনেজুয়েলার অভ্যন্তরেই তাদের কার্যক্রম পরিচালনা করতে। এই বিষয়টাই গুরুত্বপূর্ণ হিসাবে দেখছেন যে সিনেটর যারা এই প্রস্তাবটি উত্থাপন করেছেন যে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সরাসরি অনুমতি ছাড়া ভেনেজুয়েলার বিরুদ্ধে যেন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে কোনো প্রকার যুদ্ধে জড়িয়ে না ফেলেন। তবে এই বিষয়টি এখনো এবং তারা বলেছেন যে যুক্তরাষ্ট্রের সংবিধান বলে যে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কংগ্রেসের কাছে আসে ব্যাখ্যা দিতে হবে কেন যুক্তরাষ্ট্রকে আরেকটি দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হচ্ছে। এই মন্তব্যটি করেছেন সিনেটর পল এবং তিনি একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন যে তিনি চান যে প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেস এসে যদি যুদ্ধ ঘোষণাই করতে হয় ভেনেজুয়েলার বিরুদ্ধে, তিনি তার পরিস্থিতি ব্যাখ্যা করেন কংগ্রেসের মাধ্যমে, তারপরে কংগ্রেস যদি অনুমোদন দেয় তাহলে তিনি যুদ্ধ ঘোষণা করতে পারেন। সিনেটর র্যান্ড পলের দাবি এবং অন্যান্য সিনেটর যারা এই আবেদনটি করেছেন তাদের দাবি হচ্ছে যে কোনো প্রকার যুক্তরাষ্ট্রের জনগণকে কোনো প্রকার ধারণা না দিয়ে, কংগ্রেসকে কোনোভাবে অবহিত না করে, কংগ্রেসের কোনো অনুমতি না নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন যেন ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ জড়িয়ে না পড়েন। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে একটু আগে তাহের আপনাদের অবশ্যই জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আজকে জানিয়েছেন যে তিনি নিউ ইয়র্ক থেকে নির্বাচিত সাবেক কংগ্রেস সদস্য, যিনি জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে 7 বছরের জেল খাটছেন। তার কয়েক মাস জেল তিনি খেটেছেন ইতিমধ্যেই এবং তিনি নিউ জার্সির একটি ফেডারেল কারাগারে এখন জেলে আটক আছেন। তাকে মুক্তিদানের নির্দেশ দিয়েছেন এবং এই তার জর্জ সান্টোসকে মুক্তিদানের বিষয়ে উল্লেখ করতে গিয়ে প্রেসিডেন্ট তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে বলেছেন যে যুক্তরাষ্ট্রে তার মতো, জর্জ সান্টোসের মতো আরো অনেক ব্যক্তি রয়েছেন যারা বিভিন্নভাবে অপরাধী। তবে জর্জ সান্টোসের যে অপরাধ তার চাইতে অনেক বেশি অপরাধী হয়েও অনেকে তার চাইতে কম মেয়াদের সাজা পেয়েছেন। এই বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করেছে এবং সেই জন্যই তিনি জর্জ সান্টোসকে ক্ষমা করে নতুন জীবন শুরু করার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন জর্জ সান্টোসকে তিনি সেই জন্যই ক্ষমা করে দিচ্ছেন এবং তাকে কংগ্রেস থেকে, অবশ্য আপনাদের অনেকেরই হয়তো স্মরণে আছে, কংগ্রেস থেকেও তাকে বরখাস্ত করা হয়েছিল এবং তিনি প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন যে তিনি যেন তার নতুন জীবন শুরু করতে পারেন, সেই জন্য তাকে তিনি আরেকটি সুযোগ দিয়েছেন এবং তাকে অবিলম্বে মুক্তিদানের নির্দেশও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প আজকে। এবং তিনি আজকে অথবা আগামীকাল সকালে তিনি নিউ জার্সির একটি কারাগার থেকে মুক্তি পাবেন। নিউ ইয়র্ক থেকে নির্বাচিত সাবেক রিপাবলিকান দলীয় কংগ্রেস সদস্য জর্জ স্যান্টোস। আগামীকাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে নো কিং মার্চ সমাবেশ, শোভাযাত্রা অনুষ্ঠানের জন্য নির্ধারিত রয়েছে এবং এই সমাবেশটি যাতে, এই বিক্ষোভ সমাবেশ নো কিং মার্চ অর্থাৎ যুক্তরাষ্ট্রে কোনো রাজা নেই, এই হচ্ছে এই ব্যানারের আওতায় যুক্তরাষ্ট্রের সর্বত্রই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। নিউ ইয়র্ক শহরের কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল এবং বিক্ষোভ সমাবেশ যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেই জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে যারা বিক্ষোভের আয়োজন করছে এবং তাদের সাথে রয়েছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন। তারা প্রায় 20,000 কর্মীকে এই ব্যাপারে প্রশিক্ষণ দিয়েছেন এবং তারা এও বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ফেডারেল বাহিনীকে মোতায়েন করবেন শান্তি শৃঙ্খলা রক্ষার অজুহাতে। অতএব যারা বিক্ষোভ সমাবেশে অংশ নেবেন তারা সম্পূর্ণভাবে শান্তি শৃঙ্খলা মেনে এই ধরনের বিক্ষোভ সমাবেশে অংশ নেন, সেই জন্য সেই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেছেন বিক্ষোভের আয়োজনকারীরা।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যে ফেডারেল ভবনগুলি এবং ফেডারেল স্থাপনাগুলি রয়েছে, সেই স্থাপনাগুলো রক্ষা করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিয়েছেন যথাযথ ভূমিকা এবং দায়িত্ব পালনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোকে। তবে বিক্ষোভ যারা আয়োজন করছেন তারা কিছুটা সাংঘর্ষিক অবস্থার ইঙ্গিতও দিয়েছেন। তবে তারা বলেছেন তাদের শরীরবন্ধ অনুরোধ যারা বিক্ষোভ সমাবেশে অংশ নেবেন তারা যেন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ শৃঙ্খলা বজায় রেখে তারা যেন বিক্ষোভ সমাবেশে অংশ নেন এবং বিভিন্ন কার্যক্রমে অংশ নেন, কোনোভাবেই যাতে তারা যেন শান্তি শৃঙ্খলা রক্ষার নামে বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প যাদের পাঠাবেন, যদি পাঠানো তাদের সাথে তাদের উস্কানিতে যেন কোনোভাবে কোনো সাংঘর্ষিক অবস্থায় জড়িয়ে না পড়েন, সে কথা তারা বিক্ষোভ সমাবেশকারী বলেছেন। আগামীকাল এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হবে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে, নো কিং মার্চ। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি নতুন ভাবে $1,000 ফি আরোপ করতে যাচ্ছেন যারা প্যারোল গ্রহণ করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন। মানবিক প্যারোল যেটাকে বলা হয়, অনেকেরই যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিট কিংবা অন্যান্য ইমিগ্রেশন প্রসেসে থাকাকালীন অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে বাইরে যাওয়ার প্রয়োজন হয় মানবিক কারণে। তারা যখন সেই প্যারোল গ্রহণ করবেন এখন থেকে তাদের $1,000 ফি প্রদান করতে হবে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এই বিষয়ে নতুন বিধিমালা জারি করতে যাচ্ছে এবং সেই বিধিমালা জারি উপলক্ষে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের যিনি উপপ্রধান রয়েছেন তিনি আজকে জানিয়েছেন যে প্রেসিডেন্ট বাইডেনের আমলে এই মানবিক এই বিষয়টিকে মূলত অ্যামনেস্টি প্রদানের ব্যাপার হিসেবে নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ প্যারোলের মাধ্যমে যাদের যুক্তরাষ্ট্র থেকে বাইরে আসা যাওয়ার ব্যাপারটি সহজ করে দিয়েছিল, এটি যাতে যা ব্যাপকভাবে অপব্যবহার না হয়। এই মানবিক প্যারোলের যে সিস্টেমটি যুক্তরাষ্ট্র ইমিগ্রেশনের একটি ধারা, সেটি যাতে কেউ আর অপব্যবহার করতে না পারে এবং এই প্যারোল সিস্টেমে যাতে একটি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, সেই জন্যই এই $1,000 ফি যা আরোপ করা হচ্ছে যারা এই হিউম্যানিটেরিয়ান প্যারোল অর্থাৎ মানবিক প্যারোল নিয়ে যুক্তরাষ্ট্রের বাইরে যাবেন এবং ফিরে আসবেন, তাদের ক্ষেত্রে তাদের $1,000 ফি প্রদান করতে হবে। এখানে আবারও বলে রাখি যে প্যারোল পাওয়ার অর্থই তাকে যুক্তরাষ্ট্রে ফিরে আসার ব্যাপারটি নিশ্চিত করে বলা হয় না, গ্যারান্টি হয় না। তিনি যখন সেই প্যারোল নিয়ে যখন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে যাবেন, তিনি যেই পোর্ট অফ এন্ট্রিতে আসবেন সেই পোর্ট অফ এন্ট্রি তার সেই পোর্ট অফ এন্ট্রিতে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার দেওয়ার ব্যাপারে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির যে দায়িত্বপ্রাপ্ত অফিসারটি থাকবেন তার উপরেই চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু তারপরও হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে যে এই প্যারোল সিস্টেমকে যেভাবে অপব্যবহার করা হয়েছে অতীতে, সেটি ঠেকানোর জন্যই এখন প্যারোল পিছু প্রতি জনে $1,000 ফি আরোপ করা হচ্ছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট আজকে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন যে তিনি চলে যাচ্ছেন মেয়রের পদ থেকে, 31শে ডিসেম্বর তার শেষ দিন। তবে তিনি নিউ ইয়র্ক ছেড়ে যাচ্ছেন না, তিনি নিউ ইয়র্কে থাকবেন। তবে তার কিছু আশার কথা তিনি আজকে জানিয়েছেন। তিনি কি করতে যাচ্ছেন মেয়রের পরে, তিনি একটি আত্মজীবনী লিখবেন এবং তিনি একটি ডক্টরেট ডিগ্রি অর্জন করবেন। সেই জন্য তিনি কলেজেও ফিরে যাবেন, এই কথাটিও বলেছেন তিনি। তবে নিউ ইয়র্ক সিটি যাবেন না, তবে তিনি তার কাছে বিভিন্ন চাকরির অফার রয়েছে, তবে সেটি বিবেচনা করছেন। তবে তিনি যেটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে তিনি ডক্টর এরিক অ্যাডামস হওয়ার বিষয়টি অধিকভাবে অধিক হারে গুরুত্বের সাথে বিবেচনা করছেন এবং তিনি কিছু ভ্রমণও করবেন তিনি জানিয়েছেন সেটি। তবে সবকিছুর পরে তিনি যেটা বলেছেন যে নিউ ইয়র্ক শহরের আশেপাশেই থাকবেন, নিউ ইয়র্কেই তিনি থাকবেন, নিউ ইয়র্ক সিটিতেই থাকবেন। শেষ করার আগে আপনাদের আরেকটি জিনিস জানাচ্ছি, সেটি হচ্ছে যে জোহরান মামদানি যিনি নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে এখন ফ্রন্ট রানার, একটু আগে তার আপনাদের জানিয়েছেন যে গতকাল ডিবেটের পর যে জরিপ নেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ন্যূনতম প্রয়োজনীয় প্রথম ভোটেই মেয়র হওয়ার জন্য যে ভোটার দরকার সেটি হচ্ছে 50% ভোট। তিনি ইতিমধ্যেই জরিপে দেখা যাচ্ছে তিনি 50% ভোট পেতে শুরু করেছেন। অতএব পরবর্তী মেয়র হিসেবে তার নির্বাচনটা
অনেকটা নিশ্চিত বলা যায়। তবে ভোটের ক্ষেত্রে জরিপ আর প্রকৃত ভোটের ব্যবধান অতীত হয়েছে, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ক্ষেত্রে হতে পারে। তবে এখনো পর্যন্ত যে অবস্থান, তাতে জোহরান মামদানি খুব শক্ত অবস্থানে আছেন নিউ ইয়র্ক সিটির পরবর্তী মেয়র নির্বাচিত হওয়ার ব্যাপারে। তিনি আজকে বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন, অর্থাৎ ট্রাম্প প্রশাসন নিউ ইয়র্ক সিটির বাসওয়ে প্রজেক্টের জন্য যে বরাদ্দটি ছিল সেটি কেটে দেওয়ার যে সিদ্ধান্ত দিয়েছেন ট্রান্সপোর্টেশন সিকিউরিটি বোর্ড, সেইটি অত্যন্ত নিন্দনীয় কাজ। এবং তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প রাজনৈতিক কারণে একটি শহর, একটি সিটির বাস সিস্টেমকে উন্নততর করা, জনগণের সেবাকে আরো সহজ করা, জনগণের সেবা বৃদ্ধির যে প্রকল্প, সেটি তিনি রাজনৈতিক কারণে বন্ধ করে দিচ্ছেন। এটি গ্রহণযোগ্য নয় এবং এই জন্য তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। 34 স্ট্রিট বাসওয়ে বলে একটি বাসওয়ের সিস্টেম করার কথা এমটিএ কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করেছিল, সেটিতে ফেডারেল ফান্ডিং এর ব্যবস্থা ছিল। সেই ফেডারেল ফান্ডিংটাই প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন বন্ধ করে দিয়েছেন। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। জি সো মাচ।